আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের সুবিধা নিতে একটি বিশেষ দল আমলাদের পকেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। সকালে শহীদ জেহাদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে, কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। পরে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ধানের শীষ অপ্রতিরোধ্য, এজন্য এই প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে বলে মত দেন মির্জা ফখরুল। নির্বাচনের সুবিধা নিতে একটি দল আমলাদের হাতে রাখছে বলে অভিযোগ করেন মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ তার। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জনমত যাচাইয়ে জুলাই সনদের সঙ্গে পিআর পদ্ধতিতেও গণভোটে যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। পিআর সহ পুরো সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের অযোগ্যতায় হতাশা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আলাদা গণমিছিলে এসব বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিল আয়োজন করে জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কিছু দল জনগণের দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, অধিকার না দিয়ে বিগত সরকারগুলো শ্রমিকদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, তাই সবার অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার দরকার বলে উল্লেখ করেন তিনি। আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাইতুল মোকাররমমুখী গণমিছিলে নেতৃত্ব দেন চরমনাই পীর। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস সহ যুগপৎ আন্দোলনের দলগুলো। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কর্মকাণ্ডকে দুরভিসন্ধিমূলক বলছেন বিএনপি নেতারা। এদিকে
একদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন, অন্যদিকে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াত দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একে একে গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যেসব সংস্কার এখনই করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের তাগিদ দিতে থাকে। সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, উই হোপ দ্যাট আমরা সেটার দিকে যাব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১১ মাসের মাথায় নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানায়। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন সময়ে রাজপথে আন্দোলন শুরু করে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষ ওই যে মেম্বারকে নির্বাচন করে সেই মেম্বারকে দেখতে চায়, বাড়িঘর দেখতে চায়। যে চেয়ারম্যান করে তার চেয়ারম্যানকে দেখতে চায়, সে চেয়ারম্যানের বাড়িতে যাইতে পারবে কিনা, বিচারটা দিতে পারবে কিনা। আবার যে এমপি হয় তারও বাড়ি দেখতে চায়, অচেনা লোককে দেখতে চায় না। এবং বাংলাদেশের মানুষও এটা চায় না, বোঝে না। এটা নিয়ে আমি মনে করি যে তারা নিরর্থক একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে কথাবার্তা করছে। বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, পিআরের দাবির পেছনে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। একদিকে জামাতে ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বলছে পিআর না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা স্ববিরোধী। আমরা মনে করি যে তারা কোনো অন্য উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে এখনও মাঠে কথাবার্তা বলছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব দাবি দেওয়া আর টিকবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে দেবে, এগুলো কিছু থাকবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। পিআর পদ্ধতির পর একটি গোষ্ঠী গণভোটের দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশ ও ৩১ দফা বাস্তবায়ন কর্মশালা শেষে কথা বলেন তিনি। ভোটে বিএনপি ক্ষমতা এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে বলেও জানান তিনি। একটি গোষ্ঠীগুলো পিআর করে সারা জীবন চিৎকার করলো, পিআর থেকে সরে গিয়ে এখন তারা আসছে কি গণভোট। জাতীয় নির্বাচন আগে গণভোট দিতে হবে, আরেকটা নির্বাচন হবে, এরপর আবার জাতীয় নির্বাচন। তার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে পিছনের আরেকটা ষড়যন্ত্র। জাতীয় নাগরিক পার্টি দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সড়ক সংলগ্ন সড়কের কাচিসার এলাকায় জমে থাকা পানিতে মাছ সেরে অভিনব প্রতিবাদ জানান তিনি। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। একা একা কোনোদিনও কোনো কিছু সম্ভব না। আপনারা আমাদেরকে নৈতিক সমর্থন দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই পথযাত্রা, আমাদের এই অগ্রযাত্রাকে প্রশস্ত করবে। জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বারে আমাদের কার্যক্রমের পরীক্ষার বিচারের দায়ভার আমরা আপনাদের উপরে দিয়ে যাচ্ছি। আপনারা বিচার করবেন গত 1 বছরে আমরা দেবিদ্বার উন্নয়নে আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটুকু অবদান রাখতে পেরেছি এবং বর্তমানে কি ধরনের অবদান রেখে যাচ্ছে। ঘোষণার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম। আমদানিতে কিছুটা কমেছে কাঁচা মরিচের ঝাঁজ। এখনো চড়া বেশিরভাগ সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগি ও নানা ধরনের মুদি পণ্যের দাম রয়েছে আগের মতনই। আর জানাচ্ছেন আব্দুর রহিম। সরকার ও ব্যবসায়ীদের বৈঠকে দাম নির্ধারণ না হলেও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ কম। তেলের দাম যে গত সপ্তাহে যে দাম ছিল বর্তমানে সেই দামই মার্কেটে আছে, তবে বাড়বে এরকম একটা আলোচনা চলছে।
সপ্তাহের ব্যবধানে ঝাঁঝ কমেছে মরিচের দাম কমলেও এখনো 160 টাকা থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। 300 টাকা, 320 টাকা, 400 টাকা, আর এই সপ্তাহে হলো 160 টাকা কেজি। মরিচের আমদানি যত বেশি হবে দাম তত কমবে। দাম বেড়ে ডিম বিক্রি হচ্ছে 135 টাকা ডজন, আর মসুর ডাল 100 থেকে 150 টাকা কেজি দরে। লাল ডিম বিক্রি করতে আসি, হালি বেচতে আসি, এই আপনার 45 টাকা ডজন হয়েছে 135 টাকা। গেছে সপ্তাহ থেকে প্রায় 5 টাকা 6 টাকা বাড়তি আছে। এদিকে মাছ, মাংস, ব্রয়লার মুরগি সহ নানা ধরনের ভোজ্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সব সবজি আপনার এভারেজ গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 থেকে 20 টাকা, কিছু কাঁচা সবজির দাম বেশি। সব জিনিসের দাম বাড়তি। পেঁয়াজ 80 টাকার কেজির নিচে পাওয়া যায় না। তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা 10 টাকা 20 টাকা বেশি। আমি চাই সরকার এটা তদারকি করলে জিনিসটার দাম কমবে। বাজার মনিটরিং তো করতো, কেউ তো বাজার মনিটরিং করে না। যে একটা যদি ছাড় থাকতো বা কেউ যদি তদন্ত করতো, আসি দেখাশোনা করতো বা উদ্যোক্তা বাড়ি করতো, তখন একটু এরা ভয় পেতো, হয়তো একটু কমাইতো। আব্দুর রহিম, RTV, ঢাকা। স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 10 অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা প্রায় 19 জন ও প্রায় 13 জন শিশু এই রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে মানসিক অবস্থার উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থাই মুক্তি দিতে পারে এই পরিস্থিতি থেকে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মন ও মানসিক স্বাস্থ্য সঠিক না থাকলে মানুষের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা বিনষ্ট হয়ে পড়ে কর্মহীন। এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্নতা, অতিরিক্ত কাজের চাপ, যোগাযোগে বিচ্ছিন্ন, অতিরিক্ত ডিভাইস ব্যবহার এবং কম ঘুম ছাড়াও সমসাময়িক ঘটনায় শিশু, নবীন প্রবীণ সবাই জড়িয়ে পড়ছে দুশ্চিন্তার বেড়াজালে। চিকিৎসকদের গবেষণায় বিশ্বে প্রতি 5 জনে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বাংলাদেশে 100 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগে আক্রান্ত প্রায় 19 জন, আর শিশুদের সংখ্যা শতকরা 13 জন। মানসিক স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগের অভাব একটি বড় চ্যালেঞ্জ, যেখানে 92% মানুষ সেবার বাইরে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পাবনায় মানসিক হাসপাতাল সহ এই সেবায় শয্যা রয়েছে মাত্র 1344টি, আর গড়ে 5 লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রয়েছেন মাত্র 1 জন চিকিৎসক। এটা শিক্ষিত লোক থেকে শুরু করে গ্রামের লোক বা অশিক্ষিত যারা কম শিক্ষিত, তাদের মধ্যে সবার মধ্যেই কিন্তু এই কুসংস্কারগুলি রয়ে গেছে। তো এটা একটা কারণ যে তারা চিকিৎসা নিতে আসে না এই কারণে ডাক্তারের কাছে। সে রোগী হলেই সারা জীবনের জন্য রোগী না। সে যখন সুস্থ হয়ে যায় সে স্বাভাবিক চাকরি করতে পারবে, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সবই সে করতে পারবে এবং তার অধিকারটা তাকে ফিরিয়ে দিতে হবে। এই কারণে আমাদের সমাজে এবং রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার। রোগের ধরন চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে পরিত্রাণ মিলতে পারে মানসিক রোগ থেকে। কমিয়ে আনতে হবে ডিভাইস আসক্তিও। এই বছরের থিমটা হচ্ছে মানবিক জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য। এই মুহূর্তে গোটা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন দেশে নানা রকমের সংকট তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটাকে ডিফারেন্টভাবে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেটা হয়তো বা নেগেটিভ আমি বলবো, সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যা আসলে উচিত না। কেন ডিপ্রেশনটা হচ্ছে এটা তো আগে শুনতে হবে, বুঝতে হবে। শুধু মেডিসিন লিখলে তো হবে না। তখন পেশেন্ট বুঝবে যে না, তার একটা কথা বলার জায়গা আছে। তথ্য বলছে উদ্বিগ্নতা ও বিষণ্ণতায় নষ্ট হয় 12 বিলিয়ন কর্মদিবস। তাই সুস্থ সমাজ গঠনে সঠিক সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। আপনার যখন ব্রেনের কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হবে বা অন্য কোনো সমস্যা হবে বা মনের সমস্যা কোনটা হবে, আপনি ফেলে রাখলে সেটা বাড়তে থাকবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে আক্রান্ত হয়েছে আরও 308 জন, হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতি বছর এই সময় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সরকারের থেকে ঠিক মতন মশা নিধনে ওষুধ না দেওয়ার ক্ষুব্ধ রোগীরা। এদিকে সবাইকে এ সময়ে সম্মিলিতভাবে সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকল প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের অভিব্যক্তি তুলে ধরছেন। নির্বাচিত হলে ক্যাম্পাসের সব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন।
নির্বাচন কমিশন এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। এদিকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রচার চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেও। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। অন্যদের সঙ্গে শহীদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে পৌঁছেছে। তাকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই বিষয়ে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 3 অক্টোবর হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অস্ত্রোপচার করে 2টা রিং পরানো হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার এবং 21শে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদকে 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর রায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক অধ্যাপক। পুলিশ জানায় সকাল 7টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি যানবাহন। এতে মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় নিহত হন এবং আহত হন দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সিরাজগঞ্জের সদরের বাগবাড়ি এলাকায় বাস চাপায় মাহমুদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা ইউনিট্রেড লিমিটেডের বিজ্ঞাপন বিভাগের মিডিয়া প্রধান ফয়জুল কবির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 7টা 12 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রথম জানাজা বায়তুল জান্নাত কল্যাণপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ আজ বাদ এশা পাবনার সাথিয়া উপজেলার মেহেদিনগর নিজ গ্রামে ঈদগাহ মাঠ ময়দানে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী ও বহু গুণাগ্রহী রেখে যান ফয়জুল কবির। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যা করে 30 ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মঙ্গলবাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিম। স্থানীয়রা জানিয়েছেন জুলেখার স্বামী মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। সন্ধ্যার পর বাড়িতে জুলেখা ও মিম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে হত্যা করে। এ সময় 30 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে পাবনার ঈশ্বরদীতে স্ত্রী পিয়ারা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাফিজুর রহমানের বিরুদ্ধে। সকালে পাকশি ইপিজেড এলাকার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হাফিজুর পলাতক। লিবিয়া থেকে আরও 309 অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছে। শুক্রবার সকাল 10:30টায় লিবিয়ার ট্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল নামে একটি চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন। মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে 10,000 মিটার কারেন্ট জাল ও 22 কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় 3 জেলেকে আটক করা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে 1 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলার মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এদিকে বরিশালে ইলিশ নিধন রোধে ৫৯টি ইউনিয়নের টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এদিকে হংকংয়ের বিপক্ষে হারায় হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তামিম ইকবাল এবং আমিনুল হক। বিকেলে উত্তরায় জাতীয় ক্রিকেট এবং ফুটবল দলের সাবেক ২ অধিনায়ক বলেন, দল হারলেই সমালোচনা বেশি হয়, কোচের ভুল ত্রুটি নিয়ে আলোচনা হয়। আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই, কারণ ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমে আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে, এই কারণেই তাদেরকে ওখানে আনা। ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।